আজ থেকে আগামী 2-3 দিনের মধ্যে কি একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে, বিশেষ করে ঢাকায়, এবং জামায়াতে ইসলামী কি সেই ঘোলাটে পরিস্থিতির সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছে, পরিকল্পিত বা অনিচ্ছায়, হোয়াট এভার ইট ইজ। কিন্তু তারা যেভাবে আচরণ করছে তাতে এটা মনে করার যথেষ্ট কারণ আছে তারা পরিকল্পিতভাবে এর অংশ হচ্ছে। আমরা জানি আজই জামায়াতে ইসলামী সহ 8টা রাজনৈতিক দলের একটা সমাবেশ আছে ঢাকায়। সমাবেশ করায় খুব সমস্যা নেই, সমস্যা হওয়ার কথা না, কিন্তু যে ধরনের দাবি দাওয়া নিয়ে তারা মাঠে নামছেন এবং এক ধরনের আলটিমেটাম তারা দিচ্ছিলেন, আমরা নিশ্চয়ই মনে করতে পারবো কয়েকদিন আগে জামায়াতে ইসলামীর নেতারা একটা বিক্ষোভ মিছিল করছিলেন, তাদের কিছু দাবি দাওয়া আছে, লোয়ার হাউসের পিআর, নভেম্বরে গণভোট ইত্যাদি ইত্যাদি নিয়ে। সেখানে জনাব তাহের বেশ কঠোর ভাষায় কথা বলেছিলেন। তিনি হাঙ্কি পাঙ্কি চলবে না বলেছেন, তিনি বলেছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবেন। তার একটা অংশ হিসেবে সেদিনই বলেছিলেন তারা 11 তারিখ চলো চলো ঢাকা চলো, ঢাকায় তারা আসবেন। আমাদের মনে রাখা দরকার আছে যে জামায়াত ইসলামী এই কর্মসূচি তখন পালন করতে যাচ্ছে যখন আওয়ামী লীগ 13 নভেম্বর, শেখ হাসিনা 13 নভেম্বর তারিখটা সিগনিফিক্যান্ট, কারণ 13 তারিখ আইসিটিতে ঘোষণা করা হবে শেখ হাসিনার মামলার রায় কবে হবে। সো এই দিনকে টার্গেট করে তাদের বিভিন্ন পর্যায়ের লোকজন আলাপ আলোচনা করছে, আহ্বান জানাচ্ছে এটা ওটা করতে। বেশিরভাগই বাইরে পালিয়ে থাকা লোকজন, আমরা নিশ্চয়ই কমন সেন্স দিয়ে বুঝতে পারি। শেখ হাসিনাও এটা নিয়ে কথা বলছেন, এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলতে চাই। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই জামায়াতের এই সমাবেশ করাটা কতটা সুবিবেচনা প্রসূত হয়েছে সেই প্রশ্ন আসবেই, খুব ভালোভাবে আসবে। বিশেষ করে আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণার পর তাদের এই কর্মসূচিতে স্টিক থাকার ব্যাপারটা আমরা এর মধ্যেই খেয়াল করেছি। আমি গতকাল দেখলাম যে 2টো বাসে, খুব ভোরবেলা 2টো বাসে আগুন দেওয়া হয়েছে। অলরেডি এই ধরনের পরিস্থিতিও তৈরি করার চেষ্টা আছে, এবং আমরা জানি যে এই ধরনের কাজ করা খুব কঠিন না। 2, 4 জন 5 জন লোক ভাড়া করে টাকা পয়সা দিয়ে এ ধরনের ঘটনা ঘটানো যেতে পারে। এটা খুব বড় ইম্প্যাক্ট সব কিছুর উপরে না ফেললেও এটার এক ধরনের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। সুতরাং কিছু কাজ তারা করছেন এবং এই ধরনের কিছু জিনিস তারা, আওয়ামী লীগের কথা বলছি, সামনে ঘটানোর চেষ্টা করতে পারেন। এই সময় এসে জামায়াতে ইসলামী যখন এই ধরনের একটা কর্মসূচি দেন, সেই কর্মসূচিতে কি ঘিরে প্রশ্ন উঠতে পারে, কারণ এই কর্মসূচি ঠিক সাধারণ কোনো একটা দিবস পালন বা তাদের কোনো সিগনিফিক্যান্ট ডেট নেই। এটা এক ধরনের দাবি দেওয়া অর্জনের জন্য চাপ প্রয়োগের কর্মসূচি। তারা সরকারকে চাপ দিচ্ছে না, অ্যাপারেন্টলি মনে হচ্ছে। আমি অনেকবার বলেছি এই চাপ আসলে সরকারকে না, তারা বিএনপিকে চাপ দিতে চান, বিএনপিকে তাদের শক্তি প্রদর্শন করতে চান। কিন্তু অ্যাপারেন্টলি তারা সরকারকে চাপ দিচ্ছেন, তারা তাদের যে 2টো দাবি আছে সরকার যেন সেগুলো বাস্তবায়ন করে। এখন সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে, এগুলো নিয়ে রাজপথে যাওয়া, যে কোনো রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে যেতেই পারে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হলো রাজপথকে সমাধানের জায়গা এই মুহূর্তে করে ফেলা সঠিক হচ্ছে কিনা। মানে এখন জামায়াতে ইসলামী যদি রাজপথে নামে, এটার মধ্যে এক ধরনের প্রভোক আছে যে বিএনপিও নামুক, সম্ভবত এটাই চাওয়া হচ্ছে। আমি আশা করি বিএনপি এই প্রভোকেশনে পা দেবে না, কিন্তু বিএনপিও তো নামতে চাইতে পারে যেন আমরা এগুলো চাই না, কোনোভাবেই লোয়ার হাউসে পিআর হতে পারবে না, গণভোট নভেম্বরে হতে পারবে না, এবং গণভোটের নোট অফ ডিসেন্ট থাকবে, এই দাবিতে বিএনপি যদি নেমে যায়, আমরা কে না জানি জামায়াত এবং 8 দল মিলে যা করতে পারবে, বিএনপি তার সাথে অনেক অনেক বেশি কিছু করতে পারবে, অনেক বেশি পরিমাণে। সো তাহলে আমরা কোন জায়গাটাকে ইন্ডিকেট করছি? সুতরাং জামাত কি এটা নামার মাধ্যমে শুধু সেটাও না, সেও কি কোনো কেওস তৈরির এজেন্ট হতে চায় যে এটা রিয়াকশনে বিএনপিও নামুক? কারণ একটা বিএনপিও রাজনৈতিক দল, একটা শক্তিশালী রাজনৈতিক দল, তার শক্তি আছে, তার ইগো আছে। যখন সে ক্রমাগত চ্যালেঞ্জড হতে থাকবে, সে দেখবে জামাতের এই নামার কারণে সরকারের উপর চাপ তৈরি হচ্ছে এবং সরকার এই চাপকে দেখিয়ে জামাতের ফেভারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন বিএনপিও যদি মনে করে আমারও রাজপথে কিছু শক্তি প্রদর্শন করা দরকার, তাহলে পরিস্থিতিটা কেমন দাঁড়াবে? এবং তার চাইতে জরুরি কথা, এই ধরনের সমাবেশ যখন আওয়ামী লীগের সেই তারিখের খুব কাছাকাছি হয়, তখন এই ঝুঁকি থাকার সম্ভাবনা থাকে যে এখানে আওয়ামী লীগের লোকজনও এই সমাবেশে যুক্ত হবে এবং এই যুক্ত হওয়ার মাধ্যমে তারা নানান কিছু করার চেষ্টা করতেও পারে। আমরা এই ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারি না, এবং সেখানে কোনো না কোনো ধরনের কেওস তৈরির ঝুঁকি থাকে। ফলে আমি মনে করি জামাতের এই ধরনের কর্মসূচি মোটেও সুবিবেচনা প্রসূত হয়নি। জামাত এখন যে কোনো মুহূর্তে সরকারের সাথে, সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে আলাপ আলোচনা করতে পারে, আলাপ আলোচনা করছেনও তারা, এবং এমন না যে সরকার সেগুলো কগনিজেন্সেও নেয়নি। সরকার এটা সময় দেওয়ার পর বলেছেন যে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, এবং আমি ধারণা করি যে সরকার আলোচনাও করবে তারা রাজনৈতিক দলগুলোর সাথে, অন্তত শেষবারের মতো জিনিসের সমাধান করার চেষ্টা করবে। যদিও আমি মোটামুটি নিশ্চিত যে সব পক্ষকে খুশি করে বা অ্যাটলিস্ট সব পক্ষ
মেনে নেবে এমন একটা সমাধানে আসা কঠিন হবে। কিন্তু সেই জায়গাটা তো খোলা আছে, এটা শেখ হাসিনা না ক্ষমতায়। ডক্টর ইউনূসের অনেক রকম মানে ব্যর্থতা বা অনেক রকম সমালোচনা আমরা করলেও এটা আমরা করি না যে তারা জামায়াতকে কগনিজেন্সে নিচ্ছে না, বরং এই অভিযোগ আছে সম্ভবত যে জামায়াতকে প্রয়োজনের চাইতে অনেক বেশি কগনিজেন্সে নেওয়া হচ্ছে, কারণ উপদেষ্টা পরিষদে অনেকেই আছেন যারা জামায়াতের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল, প্রশাসনে আছেন। তো তাই যদি হয়ে থাকে তাহলে তারা মাঠে এই কাজটা কেন করছেন, এই প্রশ্নটা আসলে আমাদের করে যাওয়া দরকার হবে, বিশেষ করে আওয়ামী লীগের আশপাশের সময়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা অনেকবারই বলেছি, যে আমরা এই নির্বাচন সামনে আসার আগের সময়টাতে প্রচুর খেলা চলছে, এমনকি নিরীহ যে কোনো ধরনের দাবি আদায়ের আন্দোলন, সেটা শিক্ষকদের হোক বা অন্য কোনো পেশার মানুষের হোক, ন্যায্য দাবিও যদি হয়, সেই মাঠে নামাটা প্রবলেম তৈরি করার সম্ভাবনা থাকে। সেই প্রবলেম তৈরি করাটা কেউ যদি করে থাকেন তাহলে এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে এই অস্থিতিশীলতা দিনের শেষে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচনের পথে ব্যারিয়ার তৈরি করে, আমাদের গণতান্ত্রিক যে ট্রান্সফরমেশনের জন্য আমরা দীর্ঘকাল অপেক্ষা করে আছি সেটাই বাধা তৈরি করে। এবং আমাদের এই কথা মাথায় রাখতে হবে, বাংলাদেশে যদি একটা সংস্কারও না হতো, যদি আমরা এভাবে বলি যে বাংলাদেশের সংস্কারের জন্য অনেক কিছু করার চেষ্টা করতে গিয়ে নির্বাচন বানচাল হচ্ছে, এটা একটা অপশন, বা নির্বাচন বানচাল হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে বাংলাদেশে কোনো সংস্কার হবে না কিন্তু একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটা একটা অপশন। আমি চোখ বন্ধ করে বলতে চাই, যারা অন্তত গণতন্ত্রের বেসিক স্ট্রাকচার বোঝেন, গণতন্ত্র কীভাবে কাজ করে বোঝেন, তাদের এটা মনে করা যথেষ্ট কারণ থাকে, বেছে নেওয়ার কারণ থাকবে। মন্দের ভালো হলেও আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় চলে যাওয়া। আমি বলছি না গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হলেই একটা দেশ বা একটা সরকার খুবই গণতান্ত্রিক হয়ে যাবে, এর পেছনে নিরন্তর লড়াই আছে। আর আমরা এই কথা বহুবার বলেছি, এমনকি সংস্কার হলেও কাগজে কলমে ওই লড়াইটা শেষ হয় না, ওই লড়াইটা চালিয়ে যেতে হয়। ওই লড়াই ছাড়া গণতন্ত্র কখনো সাস্টেইনেবল হয় না, টেকসই হয় না। তো সুতরাং সংস্কারের নামে এসব, আমি জনাব তাহেরের বক্তব্যই ব্যবহার করছি, হাঙ্কি পাঙ্কি, আসলে হাঙ্কি পাঙ্কি তারা হাঙ্কি পাঙ্কি করছেন। এই হাঙ্কি পাঙ্কি করা, এই আঙ্গুলকে বাঁকা করার হুমকি, আঙ্গুলকে বাঁকা করার চেষ্টা, আমি বলেছিলাম বাঁকা ওনাদের অলরেডি আছে, এই জিনিসগুলো যত বেশি তারা করতে থাকবেন তত বেশি তারা ঝুঁকি তৈরি করবেন। আমি নিশ্চিত নই জামায়াতে ইসলামী আসলে তাদের এই হঠকারিতা চিনতে পারছে কিনা, বুঝতে পারছে কিনা। কোনো না কোনো ফর্মে জনগণ যদি জামায়াতে ইসলামীর সাথে আওয়ামী লীগের এই সোকল্ড মুভমেন্টকে রিলেট করে, দল হিসাবে সেটা তাদের জন্য ভালো কিছু হবে না। আর আমরাও মনে করি মানে ভবিষ্যতের জন্য মাঠে যদি এই রকমভাবে জামায়াতে ইসলামী ক্রমাগত তাদের অবস্থান জানান দিতে থাকে, সেটা ঝুঁকি তৈরি করবে। কারণ তখন বিএনপিকেও প্রভোগ করা হয়, বিএনপিরও অনেক বেশি শক্তি আছে জামাতের চাইতে, সেও মাঠে শক্তি প্রদর্শনে নেমে যাক। আমরা চাই না কোনো দলই এই ধরনের কোনো কাজে নামুক, কারণ এই ধরনের মুখোমুখি পরিস্থিতি খুব বড় ঝুঁকি তৈরি করবে।